গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা স্বপ্ন বা মায়া। ভয় পাবার মতোই পরিবেশ। কলকাতা থেকে বেশ কিছুটা দূরে বিহারের একটি স্বাস্থ্যকর পার্বত্য গ্রাম কল্পনা করুন। স্থানীয় একটা বড় ধাতুর কারখানার জন্যই যা 12 মাস কিছু কিছু লোক থাকে, নইলে গরমে বা বর্ষায় খাঁ খাঁ করবার কথা। তাও কারখানার একটা নিজস্ব কলোনি আছে, সে একটা শহর বিশেষ। স্থায়ী কর্মচারীরা সেখানেই থাকেন। সেখানে ইলেকট্রিক আলোও আছে, আসল শহরে নেই। মানে আমি যখনকার কথা বলছি তখন ছিল না, সম্প্রতি হয়েছে। এই জায়গায় থুথু মাঠের ভেতর 35-36 বিঘের বাগান, তার মধ্যে একটি বড় বাংলো ও গুটি 2 আউট হাউস। কবে কোন মানধাত্তার আমলে বার্ড কোম্পানির কোন সাহেব এখানে এই বাড়ি তুলে আফিস কাম রেসিডেন্স বানিয়েছিলেন। আজও তাই এটা বার্ড কোম্পানির বাংলো বলে চলছে। এখন আর অতটা মাঠ নেই, চারদিকে বেশ কখানি বাংলো হয়েছে। তার মধ্যে 2-1টায় স্থায়ী বাসিন্দারাও থাকেন কেউ কেউ। খানিকটা সিনেমাও হয়েছে। একটি অর্থাৎ চেঞ্জার বাবুরা এলে পুজো থেকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত নিয়মিত একটি করে শো হয়। বাকি সময়টায় ওরা মধ্যে মধ্যে ফিলার দিয়ে দেখেন, একাধিক লোক না হলে আবার বন্ধ রাখেন। সে সময় এসব কিছু ছিল না। বাংলোর চারিদিকে মাঠ, 2-1টা আগাছা, বহু দূরে দূরে 1-2টো বাংলো, তাতেও সবসময় ভাড়া থাকে না। ওদিকে একটা ছোট্ট পাহাড়, সেখানে বেশ কটি প্রেমিক যুগল গলায় দড়ি দিয়েছে। আর এদিকে মানে পূব দিকে এগিয়ে এসে রেলের লাইন। লাইনের এপাশে একটা বাংলো হয়েছে সবে, তাতে লোক থাকে না। আর একটা টিন বাংলোয় একঘর উদ্বাস্তু পাঞ্জাবিরা এসেছেন। ওপারে একটি বাঙালির বাড়ি, লাল বাংলা নাম। সেইখানেই আমাদের উষা বৌদিরা ভাড়া থাকতেন, এপাশের একটা অংশে। উষা বৌদিরা মানে বিধবা উষা বৌদি, তার অতি বৃদ্ধ শ্বশুর আর একটি রুগ্ন দেওর। বাকি বাড়িটা বাড়িওয়ালার অংশ খালিই থাকে প্রায় 12 মাসই। এই লাল বাংলো ছাড়া এদিকে আর বাড়ি নেই। একটা ছোট্ট মুদির দোকান আছে, যা সকালে এই ঘন্টা 3-4 এবং বিকেলে ঘন্টা 2 খোলা থাকে। আর আছে এক উড়িয়া ঠাকুরের পানের দোকান। সেই পানের দোকানের মালিককে ঘিরেও বেশ একটা রহস্যের জাল বোনা আছে। অনেক প্রবাদ আছে, সে নাকি নানা রকম গুন্তু ও মন্ত্রতন্ত্র জানে। ঠাকুরটিকে এখানকার অধিবাসীরা বেশ ভয়ের চোখে দেখে। ঠাকুরের অধীনে নাকি গুটি কয়েক ভূত প্রেত আছে, ইচ্ছে মতো তাদের দিয়ে সে মানুষের অনিষ্ট করতে পারে। ব্যাস এই পর্যন্ত। লাল বাংলার সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে
ওই কারখানার শহরে। সে পথ ধরে বহু দূর গেলে তবে দুই একটা বাড়ি দেখতে পাওয়া যায়। অবশ্য এই লাল বাংলার পেছনে নদীর ধার ঘেঁষে বেশ একটা ঘনবসতি আছে। বাঙালি অধিবাসীর এবং ভাগ্যান্বেষী কয়েকজন গোয়ালা ও মারোয়ারি। কিন্তু সে বেশ খানিকটা পিছনে। ডাকলে হঠাৎ কেউ বেরিয়ে আসবার সম্ভাবনা নেই। এহেন বাট কোম্পানির বাংলোর এক আউট হাউসে থাকতেন বিধুবাবুরা। বিধুবাবুর বয়স তখন 90 পেরিয়ে গেছে। তার ছেলেরা সবাই কৃতি। সেই জন্যেই কেউ কলকাতায়, কেউ জব্বলপুরে, কেউ সারেন্ডায়। সেসব জায়গায় বিধুবাবুর শরীর ভালো থাকে না বলে তারা বাবাকে বাড়ি ভাড়া করে এখানে এনে রেখেছেন। ছোট ছেলে ভবেশবাবুর পয়সা বেশি। তিনি এখানে একটা জমি কিনে বাড়ি শুরু করেছেন, বাবার যাতে থাকার সুবিধা হয়। এই নিচু আউট হাউসটা বিধবা বা তার ছেলেদের কারো পছন্দ না। নেহাত এই পাশের মাঠে বাড়ি হচ্ছে, কন্ট্রাক্টরদের হাতে ভার। তবু বিধুবাবু অল্প স্বল্প দেখাশোনা করতে পারবেন বলেই এখানে আছেন। এখানে তখন থাকেন বিধুবাবু। তার বয়স এই 92 কি 93 হবে। তার বড় ছেলের মেজ ছেলে কানাই, বয়স 25-27। তার সদ্য বিবাহিতা স্ত্রী, বয়স 18 কি 19। আর ভবেশবাবুর একটি মেয়ে রমলা, বয়স আরও কম, 14-15। আর থাকে একটি বাঙালি চাকর। সেও খুব প্রবীণ নয়, বছর 25 থেকে 30-এর মধ্যে। ঘটনাটা যেদিনের, সেদিনই সকালের গাড়িতে কানাই কলকাতা গেছে। ঠিক তার পরের দিন তার একটি ইন্টারভিউ। সে ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছে, বিলাত যাবার ইচ্ছা। ইন্টারভিউটা সেই সম্পর্কিতই। কাজ শেষ করে রাত্রের গাড়িতেই ফিরবে। একটা দিন। চাকর রাখাল তো রইলই, বাড়িওয়ালাদের মালিও আছে। তার অবশ্য একেবারে পিছন দিকে ঘর, তবু বললে মূল বাড়িতে এসেও শুতে পারবে। কানাই যেদিন যায় তার আগের দিনই বিধুবাবুর একটু জ্বর হয়েছে। তিনি সে কথাটা বলেননি, পাছে কানাইয়ের যাওয়ায় বাধা পড়ে, কাজের ক্ষতি হয়। সামান্যই তো জ্বর, ও আপনিই ভালো হয়ে যাবে। কানাই বাড়ি থেকে বেরিয়েছে ভোর 6:30 আগে। মেল ট্রেন ধরে চলে যাবে। তখনও মেল ট্রেন চলতো ওখানে। সকাল 7টায় নাতবউ কোনা দাদা শ্বশুরের চা এনে ডাকতে গিয়ে দেখল তিনি কেমন অসহায়ভাবে চেয়ে আছেন। তার 2 চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কথা কইতে পারছেন না। উঠতে তো পারছেনই না। কণা ভয় পেয়ে রমলাকে ডাকল। দুজনে কোনো মতে ধরে ওঠাতে গেলে, কিন্তু বৃদ্ধের দেহে নিজস্ব আর কোনো শক্তি নেই, ভারী হয়ে উঠেছে। অকত্যা শুইয়ে দিতে হলো। ওরা দুজনেই যথেষ্ট ভয় পেয়ে গেল। রাখালকে পাঠালো ডাক্তারের কাছে। রমলা ছুটে এসে উষা বৌদিকে খবর দিল, কাকিমা কাকিমা, একবার শিগগিরই আসুন, দাদু যেন কেমন করছেন।
উষাবতীরও শ্বশুরের দায়িত্ব। 80 পার কবেই করেছেন ভদ্রলোক। দেওরটিও বয়সে না হোক, অসুখে আরো অথর্ব। সকালে রান্না জলখাবার সবই আছে, স্নানের গরম জলটি পর্যন্ত করে দিতে হয় 12 মাস। বৌদি সেই কথাই বললেন, কেমন করে যাই মা বল, এদের একটু গুছিয়ে না দিয়ে। আর আমি তো ডাক্তার নই, আমি গিয়েই বা কি বুঝবো। যাই হোক, যা তুই, আমি একটু পরে যাচ্ছি। উষাবতীর শ্বশুর কামিনী বাবুই ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না বৌমা, আমাদের চাটা করে দিয়েই তুমি চলে যাও। দুটো ছেলে মানুষ, শুধু বাড়িতে একজনের যাওয়া অবশ্য দরকার। ফিরে এসে দুটো ভাতে ভাত ফুটিয়ে দিতে পারো তো ভালো, নইলে ঘরে চিড়ে আছে, দুধ আছে, আমরা বেশ খেয়ে নিতে পারবো, তুমি যাও। উষাবতীও সেটা বুঝলেন। মানুষের এমন বিপদে গিয়ে দাঁড়াতে না পারলে মানুষ কিসে। তিনি চা জল খাবার তৈরি করছিলেন। ওদের খাইয়ে নিজেও 1 কাপ চা খেয়ে রওনা হয়ে গেলেন। তিনি যখন পৌঁছলেন তখনও ডাক্তার আসেননি। তিনি যা বুঝলেন, বৃদ্ধের অবস্থা খুবই খারাপ, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কপালে এসব চটচটে ঘাম, হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে, দৃষ্টি স্থিমিত। উষাবতী আবারও রাখালকে পাঠালেন একবার ডাক্তারের কাছে। কিন্তু ডাক্তারও স্বাধীন নন। ভোর থেকে তার দৌড়েও বহু লোক ধর্ণা দেয়। যে কটা খুব জরুরি কেস সেরে আসতে আসতেও প্রায় 10টা বেজে গেল। এসে রোগীর দিকে চেয়ে তিনিও ঘাড় নাড়লেন, বললেন, মিছিমিছি আর কাটা ফোড়া করে কোনো লাভ নেই, এর শেষ অবস্থা, আর 94 বছর বয়স হলো। ওরা যতই বলুন কম, আমি ওকে সার্টিফিকেট লিখে দিয়েছি, আসল বয়স আমাকে বলেছেন। কতদিন ধরে আর রাখবেন বলুন, শেষ তো একদিন হবেই। আর একটু পরে সমস্ত গায়ে পাথরের মতো হয়ে আসবে, দেখবেন শুধু গলার কাছটা ধুকপুক করছে। সেই সময় একটু নাম ধাম শোনাবেন, বরং গঙ্গা জল থাকলে 2-1 ফোঁটা মুখে দেবেন। তা এখন এদের উপায়? কেউ যে নেই। তাই তো। আচ্ছা, আমি এখনই ডাকঘর থেকে ভবেশবাবুকে ট্রাঙ্ক কল করছি, কিন্তু এখন তো আর সকালের ট্রেন ধরবার কোনো উপায় নেই, আসতে সেই রাতের গাড়ি, এখানে আসতে প্রায় 3টে। ডাক্তারবাবুর তার কর্তব্য সেরে চলে গেলেন। তার আর কি বা করবার ছিল, তবু তো উপযাচক হয়ে ট্রাঙ্ক কল করার ভারটা তিনি নিলেন। উষা বৌদি পড়লেন ফাঁপড়ে। তার নিজেরও শরীর ভালো নয়, লো প্রেশার, উদ্বেগ উত্তেজনায় যথেষ্ট খারাপ। তার উপর ছোটাছুটি করা তো একেবারেই উচিত নয়। কিন্তু কি বা করবেন, এই দুটো, বলতে গেলে বাচ্চা মেয়েকে ফেলে যাবেনই বা কেমন করি। কনাই দুজনের মধ্যে বড়, বিবাহিতা, কিন্তু এই বয়সে এখনকার হিসেবে তার হেসে খেলে বেরোবার কথা। উষা বৌদি রোগীর কাছে বসলেন, রাখালকে বললেন, তুই যা হোক করে
দুটো ভাতে ভাত ফুটিয়ে দে বাবা, নইলে এদের আজ খাওয়াই হবে না। বেলা 12টা নাগাদ এদের দুজনকে বসিয়ে উষা বৌদি বাড়ি গেলেন। তাঁরও বাড়িতে বৃদ্ধ আর রোগী, সে কর্তব্য ও দায়িত্ব সবার আগে। তবে তিনি বাড়ি পৌঁছে দেখলেন তার শ্বশুর ও দেওর মিলে ইতিমধ্যেই আলু ভাতের দিয়ে দুটো ভাত করে নিয়েছেন। বৌদি স্নান সেরে তাদের খেতে দিয়ে নিজেও দুটি ভাত মুখে দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে এলেন। কিন্তু ততক্ষণে বৃদ্ধ মারা গিয়েছেন। রমলা বলল, বোধহয় এখনো 5 মিনিট হয়নি। গলার কাছটায় ধুকধুক করছিল, এখন তো আর করছে না। তাতেই বুঝতে পারলুম শেষ হয়ে গেল। তবু রাখালকে ওরা পাঠিয়েছিল ডাক্তারের কাছে, তিনিও এসে পড়লেন। হেঁট হয়ে মিনিট খানেক দেখেই চাদরটা টেনে মুখে চাপা দিয়ে দিলেন। আর কিছু বললেন না, বলার দরকারও রইল না। এবার সবচেয়ে বড় প্রশ্নটা দেখা দিল সৎকারে। ডাক্তারবাবু বললেন, লোক আমি এখনই জোগাড় করে দিতে পারি। স্কুলে খবর দিলেই মাস্টার মশাইরা এসে যাবেন, ছেলেরা আছে। আমার পাড়াতেও ব্রাহ্মণ ছোকরা আছে 2-3 জন, সন্ধ্যের আগেই কাজ ছেড়ে ফেলতে পারবে। উষা বৌদি বললেন, কিন্তু 4-3 ছেলে 7 নাতি বিদ্যমান, সে আপনার লোকের আগুন পাবে না এ কখনো হয়? আপনি তো খবর দিয়েছেন, ওরা কেউ আসুক না। কিন্তু কি যে আপনারা বলেন সব, বাসি মরা নাকি হবে না? রাত পোহালে হবে। ভবেশবাবু কি কানাইরা যদি 3টের মধ্যে এসে যায় আর তখনই নিয়ে যাওয়া হয়, তাহলে আর সে প্রশ্ন উঠবে না। নইলে তারাই বা কি বলবে? বলবে আমরা কেউ এলুম না, আপনার 7 তাড়াতাড়ি করতেই বা গেলেন কেন? আর সত্যি পুরুষ একজনও নেই, দুটো খুকি মেয়ে, তারা কি জানে, কি বা করতে পারে? তবে সেই কথাই থাক, আমি হেডমাস্টার মশাইকে বলে রাখছি। উনি 2-1 জন মাস্টার মশাই কি উপরের ক্লাসের এই 2-4টে ছেলেকেও বলে রাখতে পারবেন। আয়োজনও যা কিছু করার করে রাখতে পারবেন। বাসটাস কাটিয়ে ওরা বরং স্টেশনেই অপেক্ষা করবে ওই ট্রেনটার সময়। ভবেশবাবু বা আর যারা আসবেন তাদের নিয়ে চলে আসবে, তাহলে ভোর হবার আগেই বের করতে পারবে। যথেষ্টই করলেন ডাক্তারবাবু। টেলিফোনের খরচা আর এদিকের যা দরকার হতে পারে সেই টাকাটাই নিলেন শুধু। এরা অনেক পিড়াপিড়ি করা সত্ত্বেও ফিয়ের টাকা নিতে রাজি হলেন না। বললেন, চিকিৎসাই করলুম না, ফি নেব কেন? এছাড়া তিনি আর বেশি কি বা করতে পারেন? এখন থেকে সে রাত 3টে অবধি যে অস্বস্তিকর প্রতীক্ষা, তার সাথে কই? লজ্জাতেই সেই কথাটা বলতে পারলেন না এরা। রাখাল আছে, মালি আছে, সেই যা ভরসা। উষা বৌদি বিকেল 4টে নাগাদ রাখালকে দিয়ে চা করিয়ে খাওয়ালেন এদের। খাবারও কিছু তৈরি করতে বললেন। বললেন, সব যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ অসহজ লাগে না, তোরা খেয়ে নে, কোনো দ্বিধা করিস নি। এরপর ওদের একটু খবর নিয়ে আসি বলে আরেকবার বাড়ি এলেন। স্নান করে চা তৈরি করে খেয়ে এদের খাইয়ে রাত্রে চিরা দুধের ব্যবস্থা করে রেখে
লাল বাংলার বুড়ো মালিকে বাড়ির মধ্যে শুতে বলে আবার চলে এলেন। শ্বশুর মশাই তাড়া লাগালেন, বৌমা তুমি যাও, আমরা ঠিক থাকবো, তার জন্য কিচ্ছু ভেবো না। ওদিকে কচি মেয়ে দুটো বোধহয় এতক্ষণে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। বৌদিও ছুটতে ছুটতেই এসে পৌঁছলেন, কিন্তু ফটকে ঢোকার আগেই কেমন যেন নিজের মনের মধ্যেই একটা ধাক্কা খেলেন। জনবিরল মাঠে সে প্রায় সন্ধ্যায় কোনো মানুষের দেখা পাবেন ও বাড়ির মালি বা চাকর ছাড়া এটা তিনি আশা করেননি। দূর থেকেই দেখলেন ফটকের পাশের ঝোপ মতো জায়গাগুলোয় কে যেন দাঁড়িয়ে কেমন সন্দেহজনকভাবে উঁকি মারছে। অন্যত্র এই দৃশ্য দেখলে চোর ভাবতেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত ও বস্তুটির তেমন ভুল প্রচলন হয়নি, মানে চুরির। তাই বুকের মধ্যে অকারণে একটু ঝ্যাঁত করে উঠল। তবু তিনি আরো দ্রুতই এগিয়ে এলেন। কাছে এসে মানুষটাকে দেখে তার সেই অজ্ঞাত আশঙ্কাটার ভাব বাড়ল, কমল না। পানওয়ালা ঠাকুর, ও লোকটা এখানে কি করছে? অমন চোরের মতো ঝুঁকঝুঁক করে বেড়াচ্ছে কেন? বুকের মধ্যে কুরকুর করছে, যেমন ঢেকির পার পড়ছে ভয়ে। তবু জোর করে সহজ হবার চেষ্টা করলেন বৌদি। প্রশ্ন করলেন, ঠাকুর কি মনে করে এখানে? সহজ হওয়া এই অবস্থায় অবশ্য সহজ নয়। তার কণ্ঠস্বর বেশ একটু রুক্ষই শোনালো। আগে না, কোনো দরকার নেই, এমনি শুনলুম বুড়ো বাবুটা নাকি মারা গেছেন। তুমি কার মুখে শুনলে? এবার স্পষ্টই সন্দিগ্ধ হয়ে ওঠে বৌদির গলা। এরই মধ্যে কে যেন বলছিল, মা, কত বাবুই তো আসে সিগারেট কিনতে, তাই বলি যে যাই খবর নিয়ে আসি, যদি লোকজনের দরকার হয়। ব্রাহ্মণ তো, আমরাও ব্রাহ্মণ, আমাদের এটা দায়িত্ব। না, তেমন দরকার হবে না, লোকজনের ব্যবস্থা হয়ে গেছে। বাবুর ছেলে কি নাতি এসে পৌঁছলেই নিয়ে যাওয়া হবে। আর কোনো কথার অবকাশ না দিয়ে উষা বৌদি ঠাকুরের মুখের ওপরেই ফটকটা বন্ধ করে ভেতরে চলে গেলেন। তখনও দিনের আলো বেশ আছে, তবু দেখা গেল কণা এরই মধ্যে হ্যারিকেন জেলে ঘরে ঘরে আলোর ব্যবস্থা করে ফেলেছে। বৌদিকে দেখে ওরা মনে বল পেল, কিন্তু তিনি কাকে দেখে পান? বিশেষ সন্ধ্যা যত গভীর হয়ে আসতে লাগলো, বাগানের দৈত্য দানর মতো বড় বড় গাছগুলোর ছায়ায় অন্ধকার যত জমাট বাঁধতে লাগলো, আকাশের গা থেকে দিনের শেষ চিহ্নটুকু মুছে গিয়ে একে একে তারার চুমকি ফুটে উঠল। ততই লো প্রেশারের রোগী উষা বৌদির বুকের বল ও মনের জোর কমে আসতে লাগলো। বুকের মধ্যে যেন ঢেকির পাড় পড়ছে তার। ফলে মৃতের বাড়ি কিছু খাবেন না। মনে মনে এমনি একটা অস্পষ্ট সংকল্প থাকা সত্ত্বেও রাত 8টা নাগাদ রাখালকে দিয়ে 1 কাপ চা করিয়ে খেলেন। অবশ্য এদের বিস্তর অনুরোধ সত্ত্বেও আর কিছু খেতে রাজি হলেন না। ওরাও সন্ধ্যার আগেই যা একটু খেয়ে নিয়েছিল চায়ের সঙ্গে, আর কিচ্ছু খেলো না। এবার শোবার পালা। মেয়েরা ঠিক করেছিল জেগেই রাতটা কাটাবে।
যতক্ষণ না পুরুষ আসে। কিন্তু উষা বৌদি নিষেধ করলেন, বললেন, ওরে, সে বড় বিশ্রী, তাতে শরীরের কষ্ট, আর রাত যত বাড়বে তত ভয় পাবি। এই জঙ্গল চারিদিকে, এমনিই তো ভয় করে, তার চেয়ে যা হোক একটা কিছু বাদ এখানে, একসঙ্গে সকলে শুয়ে পড়ি। রাখাল বরং পাশের ঘরে শুক, আর মালিটা যদি বারান্দায় শোয়ে, একটু বলে দেখ দেখি। কণা ভয়ে ভয়ে বলল, কাকিমা, আমরা যদি সবাই পাশের ঘরে শুই, এটা বন্ধ করে রেখে? আরে না রে, তা উচিত হবে না। এমনিতেই নিয়ম বলে একজন মরা ছুঁয়ে বসে থাকা, তা তো হলোই না। একেবারে ঘর খালি করে রাখা যাবে না, এই ঘরে কারো থাকা দরকার। সেই মতোই ব্যবস্থা হলো। তবে সে এদের মালি ঝেড়ে জবাব দিল, আমি ওখানে গিয়ে শুতে পারবো না, আমি আমার ঘরেই থাকবো, কোনো দরকার পড়লে ডাকবেন। বাবুরা এত বড় বাড়িটার ভার আমার হাতে ছেড়ে দিয়েছেন, আমি কি করে ওখানে যাই বলুন? রাখালের সে অজুহাত নেই। সে পাংশু মুখে ঘাড় নাড়ল। বিছানাও একটা পাতলো পাশের ঘরে, কিন্তু পরে জানা গিয়েছিল সেখানে সে শুয়েনি। এরা শুয়ে পড়তে নিঃশব্দে উঠে গিয়ে মালির ঘরে তার সঙ্গে গিয়ে শুয়েছিল। এরা মাঝের দরজাটা, অর্থাৎ রাখালের দিকেরটা খুলে রেখে বাইরেরটা বন্ধ করে শুয়ে পড়লেন। নানা রকম মুখরোচক প্রসঙ্গ আলোচনা হলেও না হয় জেগে থাকা যায়, কিন্তু মৃতদেহ সামনে রেখে হালকা কোনো প্রসঙ্গ একদমই ভালো দেখা যায় না। দু একটা প্রাসঙ্গিক কথা উঠল মাত্র, তাও আস্তে আস্তে চাপা গলায়। তেমন কথা কিছু অফুরন্তও নয়। ক্রমে সকলেই চুপ করে গেল। এক সময় মেয়ে দুটো ঘুমিয়েও পড়ল, শেষে বৌদিও। ভবেশবাবুকে নেবার জন্যে এবং মৃত্যুর খবরটা দেবার জন্যে ডাক্তারবাবু যখন ফোন করেছেন, তখন অবস্থা খারাপ, তখনও মারা যাননি। সেই খবরই দেওয়া হয়েছিল। স্থানীয় স্কুলের 2-4 জন শিক্ষক এবং গুটি চারেক উপরের দিকের ছাত্র স্টেশনে অপেক্ষা করছিল। ইতিমধ্যে তারা বাঁশের চাড়ি ও দড়ি প্রভৃতি গুছিয়ে রেখেছে। ভবেশবাবু প্রথমটা খুবই আঘাত পেলেন, কিন্তু তখন আর দুঃখ করবারও সময় নেই। বাঙালিদের মতে মরা বাসি হওয়া খুব খারাপ, বাড়ির অকল্যাণ হয়। তাই মনের দুঃখ মনে রেখে দ্রুত চলে আসতে হলো। কিন্তু বাংলোর গেট খুলে ভেতরে ঢুকে মোরাম আর কোয়ার্টসের টুকরো ফেলা পথে খানিকটা এগিয়ে যেতেই নজরে পড়ল একটা কি সাদা মতো ঘাসের উপর পড়ে আছে। দ্রুত কাছে গিয়ে টর্চের আলোয় দেখলেন উষা বৌদি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন সর্বাগ্রে মুখে জল দিয়ে বাতাস করে তার জ্ঞান ফেরানো হলো। আর তখনই আবিষ্কার হলো রাখাল এসে মালির খাটিয়ার মালির পাশে শুয়ে ঘুমোচ্ছে। ওখানে দুটি অল্প বয়সী মেয়ে ঘুমে অচেতন, ঘরের দরজা খোলা। কি হয়েছিল উষা বৌদির? অনাবশ্যক বোধেই সেদিন কেউ জিজ্ঞাসা করেনি। ভয়ে যে পেয়েছিলেন তা তো বোঝাই যাচ্ছে। তাছাড়া তখনকার কাজটাই প্রধান। পরে উষা বৌদি উপযাচক হয়ে খুলে বলেছিলেন ব্যাপারটা। কিসের যেন একটা আওয়াজে ভয় পেয়ে রাখালকে ডাকতে গিয়ে দেখেন সে বিছানায় নেই। তখন তার খোঁজে বেরিয়ে দ্রুত যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান, তাতেই অজ্ঞান হয়ে গিয়ে থাকবেন।
এরপর বহুদিন কেটে গেছে। ভবেশবাবুরা এখানের বাড়ি শেষ করেছেন, তবে বাড়ির প্রয়োজন আর নেই। কদাচিৎ কখনো আসেন, যান। উষা বৌদিরাও বাড়ি বদল করেছেন। অনেক পরিবর্তন এসেছে এই গণ্ড গ্রামে। এখন এটা ক্রমশ শহরের রূপ নিচ্ছে, কিন্তু উষা বৌদির দুর্নামটা যায়নি। যে বাগে পায় সেই ওকে ঠাট্টা করে এই নিয়ে। কোনো রকম সাহসের প্রশ্ন উঠলেই সকলে বলে, যান যান, আপনি আর বলবেন না। আপনার যে কত সাহস তা বোঝা গেছে বিধুবাবু মরবার দিন। বৌদি চুপ করে সব সহ্য করেন। সে আক্রমণের কোনো প্রতিবাদ করেন না। একদিন আমার সামনে কি একজন সেই পুরানো ঠাট্টাটাই আরেকবার করলেন। তিনি উঠে যাবার পর আমি বললুম, না বাপু, সত্যি ওই বার্ট কোম্পানির বাংলোখানি যা একটা জঙ্গল বিশেষ। কতখানি বাগান, বড় বড় গাছপালা। ওখানে এমনি রাত্রিবেলা গা ছমছম করে বাইরে বেরুলে। এখন তো তবু পাশে দু একটা বাড়ি হয়েছে, তখন তাও ছিল না শুনেছি। আপনাকে ওরা ঠাট্টা করে। আমি তো বলি, আপনার দুর্জয় সাহস! আপনি ওই দুটো বাচ্চা মেয়েকে নিয়ে একা থাকতে রাজি হয়েছিলেন। আমি তো পুরুষ মানুষ, আমার অন্তত সাহসে কুলোতো না ওইভাবে একা থাকতে। এই প্রথম বোধহয় একটু সহানুভূতি ও বিবেচনার পরিচয় পেয়ে মুখ খুললেন উষা বৌদি। একটু চুপ করে থেকে বললেন, দেখো, তোমাকে আজ একটা কথা বলছি, এতকাল কাউকে বলিনি। ব্যাপারটা অত সহজ কিচ্ছু হয়নি সেদিন। উৎসুক মুখে চেয়ে রইলুম ওর দিকে। বৃথা কোনো প্রশ্ন করলুম না। বুঝলুম উনিও এতকাল কথাটা বলার জন্য ছটফট করেছেন। বৌদি আস্তে আস্তে বললেন, সেদিনের কথা তো সব শুনেছ। মেয়ে দুটো ছেলে মানুষ, ওরা যতই ভয় পাক, ওদের স্বাস্থ্য ভালো, ওরা সহজেই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম এলো না। শরীর দুর্বল, পেটে কিছু পড়েনি, তবুও ঘুম আসতে চায় না। জেগে চোখ বুজে শুয়ে আছি, বাইরে কি শব্দ হচ্ছে শুনছি আর চমকে চমকে উঠছি। সত্যি বলছি ভাই ঠাকুরপো, রাত্রে বাগানে যে এত রকমের আওয়াজ হয় তা কখনো জানতুম না। পাখির আওয়াজ তো বটেই, বোধ হয় বুনো শেয়াল কি কুকুর বিড়ালেরও আসা যাওয়া আছে। শুকনো পাতার ওপর দিয়ে চারা চলে গেলে যেমন সরসর আওয়াজ হয়, তাদের কথা বলবো না এই সন্ধ্যাবেলা। তবে এসব শব্দগুলো তো জানি না এমন কত কি শব্দ যে শুনলুম সেদিন। তার মধ্যে একটা বুঝতে পেরেছিলুম, বেদবনের কটকট শব্দ। ওটা নাকি আপনি ওঠে মধ্যে মধ্যে। যাই হোক, এইসব নানান শব্দ কানে যাচ্ছে, আর যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি সাহসী নই, কোনোদিন বড়াইও করিনি। আর একবার তখন মনে হচ্ছে ছোট দুটোকে ডেকে তুলি। তিনজনে খানিকটা হাউ হাউ করে শব্দ করলেও বোধহয় মনে জোর পাই। নেহাত লজ্জাতেই ডাকতে পারছিলুম না। এইভাবে কাঠ হয়ে পড়ে আছি। এমন সময় এমন একটা শব্দ কানে এলো, যা বাইরেকার কোনো শব্দ নয়, একদম ঘরের ভিতরকারই। আমার মনে হলো ওই তক্তপোষটাই মচমচ করে উঠল। পুরনো তক্তপোষ,
নড়লে মোচমোচ শব্দ হবেই, কিন্তু নড়বে কেন? খুব সামান্য শব্দ হয়েই মিলিয়ে গেল, কিন্তু স্পষ্ট যে তাতে সন্দেহ নেই। অথচ আমারও এমন অবস্থা নয় যে মাথাটা তুলে দেখব। তখন মনে হচ্ছে যে ভয়ে যদি অজ্ঞান হয়ে যেতুম ভালো হতো। অজানা অস্পষ্ট ভয়ের এ যন্ত্রণা সইতে হতো না। মিনিট ৫-৭ বাদ সবে বুকের তোলপাড় ভাবটা একটু কমেছে। আবারও সেই রকম শব্দ, এবার আরো স্পষ্ট। কে যেন আস্তে আস্তে সন্তর্পণে তক্তপোষ্ঠায় উঠে বসেছে। এ বাড়িতে এর আগেও অনেকবার এসেছি। বুড়ো এই চৌকিটাতেই শুয়ে থাকতেন বা বসে থাকতেন। নড়লে চড়লেই এমনি শব্দ হয় বারবার। তবে তাই বলে আজ কেন নড়বে? কেন যে তাও দেখার শক্তি নেই। পাথর হয়ে গেছে হাত পা। বুকের মধ্যে এতক্ষণ যে ঢেকির পার পড়ছিল তাও যেন থেমে এসেছে। নিঃশ্বাস নিতে পারছি না, এমন কষ্ট। কিন্তু জানি না, ভাবলুম আমি এ কষ্ট আর সয় না। নিজেকে যেন একটা ঝাঁকানি দিয়েই উঠে বসলুম একটানে। ঘরে হ্যারিকেনটা জ্বলছিল পুরোপুরি, মোটামুটি আলো আছে। কোনো মতে তেমনি মরিয়া হয়ে চেয়ে দেখলুম তক্তপোষ খালি। চাদরটা একপাশে পড়ে আছে শুধু, মানুষটার কোনো চিহ্ন নেই। বিশ্বাস করো তুমি ঠাকুরপো, স্পষ্ট বেশ ভালো করেই দেখেছি। 2-3 বার চোখ রোকড়ে। তখনই যে কেন হার্ট ফেল করলো না এইটা আজ পর্যন্ত বুঝতে পারিনি। ডাক্তার বলে আমার হার্ট দুর্বল। সেদিন দেখলুম ওরা কিচ্ছু জানে না। সেদিন আমি আমার যে অবস্থা থেকে বেঁচে ফিরে এসেছি, লোহার হার্ট না হলে মানুষ পারে না। তখন আর আমার মাথার ঠিক ছিল না, কি করব। প্রথমটা মনে হলো চিৎকার করে উঠি, এদের ডাকি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। বারবার চেষ্টা করা সত্ত্বেও ভাগ্যিস বেরোয়নি। আজ ভাবি মেয়ে দুটো উঠে ওই দৃশ্য দেখলে হয় পাগল হয়ে যেত, নয়তো চিরকালের মতো হিস্টেরিয়া রোগ জন্মাতো ওদের। কিন্তু তখন আর ও ঘরে থাকার সাধ্য আমার নেই। টলতে টলতে কোনো মতে ছুটে পাশের ঘরে এলুম। দেখি রাখালো নেই, বিছানা খালি, দূর দুটো খোলা, দুটো দরজাই হাট করা। টর্চ খুঁজে দেখবো কি আলো তুলে নেব, এসব কোনো শক্তিই ছিল না। আবার মাথাতেও কিচ্ছু আসছিল না। কি করছি, কি করব কিছুই জানি না। সেইভাবেই টলতে টলতে বেরিয়ে পড়েছি। বোধহয় এখন মনে হচ্ছে মালির ঘরের কথাটাই অস্পষ্টভাবে মনের মধ্যে ছিল। তবে একটা রক্ষী, বাইরেরটা তত অন্ধকার নয় যতটা আমি ভেবেছিলাম। সেটা যে শুক্লপক্ষ যাচ্ছে আমার সেটা খেয়াল ছিল না। সপ্তমী হবে কি ষষ্ঠী, তখনও চাঁদ পুরোপুরি অস্ত যায়নি। তখনও একটু আধটু আলোর রেখা লম্বা ইউক্যালিপটাস গাছটার মাথায় লেগে, তারই একটা আবছা আলোর আভাস নিচে এসেও পড়েছে। তাতে আর কিছু না হোক, কোয়ার্জের সাদাটে রাস্তাটা দেখা যাচ্ছে। অবশ্য সে আলোর সুবিধা তেমন, অসুবিধাও তেমনি। আলো আধারিতে চারদিকের গাছেই মানুষ দেখছি। বিশেষ সাদা ইউক্যালিপটাস গাছগুলো তো আরো ভয়াবহ। তার উপর যেমন বাইরে পা দিয়েছি, কোথা থেকে এক ঝলক বাতাস উঠল,
চারিদিকের গাছপালাগুলো যেন একসঙ্গে ফিস ফিস করে কি বলে উঠল, যেন সাবধান করে দিতে চাইলো আমাকে। আর হেসো না ভাই, সেই মুহূর্তে আমার মনে হলো যে হাওয়া নয়, কার একটা নিঃশ্বাসই বয়ে গেল, অশরীরী কোনো আত্মার। তখন আমার আর কোনো হুঁশ নেই, ঠিক পিতিক শূন্য হয়েই ছুটছি। এখন ঠিক করে বলতে পারছি না, তবে মনে হয় ফটকের দিকেই ছুটেছিল, হয়তো মালিকে ডেকে তুলবো বলি। কিন্তু খানিক দূর গিয়েই মনে হলো পথের উপরেই একটা মানুষ দাঁড়িয়ে, আমার দিকে পেছন ফেরা, ফটকের দিকে মুখ। সেও যেন ওই ফটকের দিকেই চলেছে। প্রথমটা মনে হয়েছিল চোর, সেই এক লহমার জন্যই, যেন একটু ফর্সাও হয়েছিল সেই কারণেই। কিন্তু তারপরই মনে হলো এখানে তো চোর এমন ফর্সা জামা কাপড় পরা হবে না। আর সঙ্গে সঙ্গে মনে হলো এই ধুতি আর গেঞ্জি, সেই চলার ধরনটাও যেন আমার বিশেষ পরিচিত, ওই বৃদ্ধের মতোই। আমি আর থাকতে পারলুম না। লোকে বলে মরিয়ার সাহস, আমারও বোধ হয় সেই রকম কিছু একটা হয়ে থাকবে। খুব চেঁচাবার চেষ্টা করলুম, তেমন গলার আওয়াজ বেরোলো না, তবু শব্দ হলো একটা। বলে উঠলুম, দাঁড়ান। সঙ্গে সঙ্গে এতক্ষণ পরে মনে পড়ে গেল ইষ্টমন্ত্রের কথা। গুরুদেব বলেছিলেন, বিপদে সংকটে ভয়ে রোগে সকল অবস্থাতেই স্মরণ করো, সব ভয় বিপদ কেটে যাবে। সে কথাটাও মনে পড়ল। মনে মনে একবার সে মন্ত্র উচ্চারণ করে আবার বললুম, দাঁড়ান। আপনি যদি বেঁচে থাকেন তো আমার সঙ্গে কথা বলুন, এমন করে সকলকে মিথ্যে ভয় দেখাবেন না। আর যদি দৈহিক নিয়মে মৃতই হন, দয়া করে আপনার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমার ইষ্ট দেবতার নাম করে বলছি, বাইরে যাবার চেষ্টা করবেন না, আমাকে ভয়ও দেখাবেন না। আমি মনে মনে আমার ইষ্টমন্ত্র স্মরণ করে যাচ্ছি। আমার অনিষ্ট করবার সাধ্য আপনার নেই। এখন একবার মনে হয় ঠিক কথাগুলো সত্যি গুছিয়ে বলতে পেরেছিলাম কিনা সন্দেহ। তবে তখন ঠিকই মনে হয়েছিল যে যা বললুম অন্তত আমার কথা তার কানে পৌঁছেছিল। তিনি আগেই থেমে দাঁড়িয়ে পড়েছিলেন, এবার আস্তে আস্তে ফিরলেন আমার দিকে। দেখার কোনো অসুবিধে হলো না। ঠিক সেইখানটাতেই কি এক বিচিত্র কারণে খানিকটা আলো এসে পড়েছিল গাছের ফাঁক দিয়ে। সত্যি বলছি ঠাকুরপো, তুমি বিশ্বাস করো, এমন ভয়ঙ্কর মূর্তি আর কখনো দেখিনি, কল্পনাও করতে পারিনি। বিধুবাবু ঠিকই, কিন্তু সেই সৌম্য কান্ত শান্ত বৃদ্ধ ভদ্রলোকটি কোথায়? বিধুবাবুর সামনের কটা দাঁত তখনও ছিল, দাঁতগুলো একটু বড় বড়। এখন দেখলাম উপর নিচের ঠোঁটগুলো কেমন যেন গুটিয়ে ছোট হয়ে গিয়ে দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে পড়ে। ছোটবেলায় এক ডাক্তারখানায় কঙ্কাল দেখেছিল, সেই রকম দাঁত বার করা মনে হলো। আর সেই সঙ্গে চোখ দুটো বিস্ফারিত স্থির। যে কোটরগত চোখের সঙ্গে আমাদের পরিচয় ছিল, সে চোখ এ চোখ নয়, এ কোনো মানুষের দৃষ্টিই নয়। ঠিক সেই মুহূর্তেই মনে হলো ফটকের বাইরে কি হেসে উঠল একটু। কৌতুকের কি ব্যঙ্গের তা জানি না, শুধু এইটুকু মনে আছে, হাসিটা যেন কেমন একটা অপ্রাকৃত গোছের। আমার বাসার সামনে যে পানের দোকানটা ছিল, তার মালিককে
যেন ওইভাবে হেসে উঠতে শুনেছি। তার আগেও তার পরেও কয়েকবার। যতবারই শুনেছি বুকের মধ্যে যেন আতঙ্কে ছ্যাঁত করে উঠেছে। আর আমি সামলাতে পারলুম না নিজেকে। ইষ্টমন্ত্র জপ করতে করতে গেলুম বেশ চেঁচিয়ে, কিন্তু কোনো শব্দই আর গলা দিয়ে বেরুলো না। সব একাকার ঝাপসা হয়ে গেল চোখের সামনে। তারপর আর কিছুই মনে নেই। একেবারে যখন জ্ঞান হলো, দেখলুম ভবেশ ঠাকুরপো, সত্যবাবু, শক্তিশ সবাই মুখের ওপর ঝুঁকে রয়েছেন উদ্বিগ্ন হয়ে। এই পর্যন্ত বলে চুপ করে রইলেন উষা বৌদি। দেখলুম তার মুখ তখনও, এতদিন পরেও, একটা গভীর আতঙ্কের ছায়া। আমি বললুম, আসলে ভয়ই পেয়েছিলেন খুব, ঘুম হয়নি তো? এটা ওটা নানা শব্দে নানা রকম ভয়াবহ ব্যাপার কল্পনা করেছেন, তাই থেকেই ওই অবস্থা হয়েছে। হ্যালুসিনেশন দেখেছেন। উষা বৌদি প্রবল কোনো প্রতিবাদ করলেন না, বরং সাই দিলেন যেন। বললেন, তাই হয়তো হবে, কিন্তু একটা সমস্যার মীমাংসা আজ পর্যন্ত খুঁজে পাইনি। কাউকে বলিও নি অবশ্য এতদিন। আজ তোমাকে বলছি। যখন জ্ঞান হলো, ওদের সঙ্গে এসে ভিতরে ঢুকলুম। তখনই ঠিক ও ঘরে ঢুকতে দেয়নি ওরা, কিন্তু বিছনা থেকে নামবার সময় আমি ঘরে গিয়েছিলুম। কি দেখলুম জানো? দেখলুম বৃদ্ধ এমনি পড়ে আছেন, গায়ের ওপর সে চাদরটা নেই। আমি যাওয়ার আগে যেমন দেখে গেছি সেভাবেই এক পাশে পড়া, ঠিক যেমন কেউ গা থেকে সরিয়ে উঠে গেলে হয় তেমনি। আর ডাক্তারবাবু যখন চাদর টেনে ঢেকে রেখে যান, চোখটা একটুখানি আধ খোলা ছিল, মুখটাও প্রায় বোঝা। এখন দেখলুম সেই যেমন ফটকের কাছে আবছা ছায়াতে দেখেছিলুম ঠেলে বেরিয়ে আসা দৃষ্টি, আর সেই ঠোঁটগুলো কেমন যেন গুটিয়েছিল, বড় বড় দাঁত খিঁচানোর ভঙ্গিতে বেরিয়ে আছে কঙ্কালের মতো। ভুল দেখিনি, কারণ পরে ওটা নিয়ে সেদিনের সে সময় ঘরে যারা ছিল তারা আলোচনা করেছে। সেদিনও সত্য মাস্টারমশাই বলেছিলেন, ওই রকম ঠোঁট গুটিয়ে যাওয়া নাকি তিনি আর কখনো দেখেননি। কনারা ছেলে মানুষ, আর তখন কারুরই মাথার ঠিক নেই। কতগুলো লোক হঠাৎ করে এসে পড়েছে। কাঁচা ঘুম ভেঙে আমার ওই খবর শুনেছে। এতক্ষণ ওরা খোলা ঘরে একা শুয়েছিল, সে তো ভয় আছেই। তখন ঘটনাটা অতীতে পরিণত হয়েছে ঠিকই, অনিষ্ট কারো কিছু হয়নি এ কথা ঠিক। তবু এত লোকের মধ্যেও যে ভয় পেয়ে বসবে এও স্বাভাবিক। কেউ তাই লক্ষ্য করেনি চাদরের ব্যাপারটা, নইলে ওরাও সাংঘাতিক ভয় পেত। আমিও আর মনে করিয়ে দিইনি, দিলে এরপরে আর ও বাড়িতে কেউ রাত্রে থাকতে চাইতো না। এখন এর কি জবাব দেবে দাও এই দুটো ব্যাপারে, বলো? জবাব আমি কিছুই দিতে পারিনি, সেদিনও না, তারপরেও না।